वाक्यकारं वररुचिं भाष्यकारं पतञ्जलिं पाणिनिं सूत्रकारं च प्रणतोऽस्मि मुनित्रयम्। সকলকে স্বাগত। কৃদন্ত প্রকরণের নিষ্ঠা সংজ্ঞা বিষয়ে আমরা ছিলাম। নিষ্ঠা সংজ্ঞার যে কাজগুলো হয় বা নিষ্ঠা সংজ্ঞা কাকে বলা হয়, নিষ্ঠা বলতে কি বুঝি, নিষ্ঠা সংজ্ঞা হলে কি কি কাজ হয়, সেগুলো আমাদের চলছিল। আজকে আগের ক্লাসে হয়েছে উপসর্গে চ সংজ্ঞায়াম, এই সূত্র থেকে হয়েছে, তাই তো? আচ্ছা, কেউ একজন বলুন এখান থেকে। দেখা যাচ্ছে? আচ্ছা, এখন দেখা যাচ্ছে? এবার দেখা যাচ্ছে। আচ্ছা, বলুন উপসর্গে চ সংজ্ঞায়াম। প্রত্যেকেই বলবেন, ঠিক আছে? একজনেই বললে কিন্তু হবে না, তাহলে আমি বুঝতে পারবো না যে কি কতদূর হয়েছে না হয়েছে, বা কে কে বুঝতে পেরেছেন না পেরেছেন। স্যার আমার কথা শোনা যাচ্ছে? পরের দিনে ক্লাসে, হ্যাঁ হ্যালো স্যার, শোনা যাচ্ছে আমার কথা? ক্লাসে আমরা মানে আগে যেটা পড়ানো হচ্ছে সেটা পরের ক্লাসে আমি জিজ্ঞেস করে আমার কথা শোনা তারপরেই। যাচ্ছে? হ্যাঁ বলুন। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ 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 শোনা যাচ্ছে। ওকে স্যার। হ্যাঁ, তো এই কারণেই আমি প্রথমে কিছুটা সময় দিই, যাতে আগের ক্লাসের যে বিষয়গুলো পড়া হয়েছে সেগুলো আমরা আরেকবার রিভাইজ করে নিতে পারি। তাতে কি হয়, সেই বিষয়ে বা তার পরবর্তী যে বিষয়গুলো থাকে সেইগুলো যদি আসে তাহলে আমরা অনায়াসে সেগুলো বলতে পারি। তাই পূর্ব আলোচিত যে সমস্ত বিষয় সেগুলোরও একবার রিভাইজ হয়ে গেল, তারপরে আমরা নতুন যে বিষয়ে যাচ্ছি সেগুলো তো আছেই। এটাই হচ্ছে আমাদের পরম্পরা, শাস্ত্র পড়ার পরম্পরা হচ্ছে প্রথমে আবৃত্তি দেওয়া, পারায়ণ করে নেওয়া, তার মানে আগের ক্লাসে যেগুলো হয়েছে বা আগের দিন যেগুলো হয়েছে সেগুলো পড়ে নিই, তারপর নতুন নিয়ে শুরু করা। এই জন্য প্রত্যেককেই বলতে হবে, যেখানে অসুবিধা থাকবে সেগুলো আবার বলা হবে, কোনো অসুবিধা নেই এক্ষেত্রে, ঠিক আছে? প্রত্যেকেই বলবেন, এক একটা করে সূত্র বা দুটো করে সূত্র প্রত্যেকেই বলবেন। বলুন উপসর্গে যে সংজ্ঞায়াম, এর আগে কি ছিল একবার দেখে নি। তৎপুরুষে কৃতি বহুলম, তার আগে ছিল সপ্তম্যাম জনির্ডহ। সপ্তমী উপপদ যদি থাকে তাহলে ভূতার্থে অতীতকালার্থে বর্তমান যে জন ধাতু তার থেকে ড প্রত্যয় হয়েছে। হ্যাঁ, তৎপুরুষে কৃতি বহুলম এর দ্বারা অলুক হয়েছে। কি রূপ পেয়েছিলাম এর দ্বারা আমরা? সরসিজম আর সরোজম। সরসিজম এবং সরোজম। এরপরে ছিল উপসর্গে চ সংজ্ঞায়াম। বলুন এখান থেকে। এটা হচ্ছে উপসর্গ, উপপদে যদি জন ধাতুর পর ড প্রত্যয় হবে। যেরকম প্রজা, ইয়ে রূপটা ছিল প্রজায়ন্তে, এইরকম যখন করছিলাম তখন যে প্র পূর্বক জন ধাতু, তো জানের আগে প্র উপসর্গ আছে, তাই জন্য তারপরে ড প্রত্যয় করতে পারছিলাম। তো যদি প্রজাটা সন্তান অর্থ বোঝায় তাহলে এই ড প্রত্যয়টা হয়। তাহলে প্রজা জন ড, তারপরে ড থেকে এটা হয়ে যাবে প্রজা জন অ, তারপরে জনের মিত বলে আন, এটা লোপ হবে। তাহলে সরি প্রজা থেকে শুরু হবে না, প্রপূর্বক জন ধাতু আর ড প্রত্যয় যোগ করা হয়েছে। তাহলে প্র জন ড, তারপর ড এর অকার মাত্র পড়ে থাকে, তাই প্র জন
আ, তারপরে জনটা মিত হয়ে অন ভাগটা লোপ হয়ে যায়, তাহলে প্র জ অ, তারপর প্র জ, তারপরে ওই টাপ করে স্ত্রী প্রত্যয় হয়ে যাচ্ছে বলে তারপরে আকার হয়ে গিয়ে এটা প্রজা এই রূপটা পাচ্ছি। হ্যাঁ, তাহলে উপসর্গ যদি উপপদে থাকে তাহলেই এই সূত্রের দ্বারা কি হবে, ড প্রত্যয় হবে, তাই তো? হ্যাঁ, উপসর্গ থাকলে হবে। না, উপসর্গ উপপদে থাকলেই হবে না, সংজ্ঞা অর্থ যদি বোঝায় তাহলেই হবে। ঠিক আছে, উপসর্গকে তো উপপদে থাকতেই হবে, এবং তার সাথে সাথেই সংজ্ঞা অর্থ যদি বোঝায়, মানে রূঢ়ি বোঝায়, তাহলেই এই সূত্রের দ্বারা ড প্রত্যয় হবে, না হলে হবে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ঠিক যেরকম আছে। প্রজা শব্দের দ্বারা সন্তানাদি অর্থ বোঝায়, তার জন্য প্রপূর্বক জন ধাতু থেকে ড প্রত্যয় হয়ে প্রক্রিয়াতে প্রজা শব্দের বা প্রজারূপের নিষ্পত্তি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক এরপরে ছিল তক তবতু। হ্যাঁ, বলুন। এর আগের সূত্রতে যেটা ওই সংজ্ঞা অর্থটা, ওটা আমি ঠিক মানে বুঝতে পারলাম না, যে ওই সংজ্ঞা অর্থ বলতে প্রজা শব্দের যে অর্থ সন্তান সন্ততি, তার মানে এই সন্তান সন্ততি অর্থটাকেই কি সংজ্ঞা বা নাম বলছে? মানে ওই হ্যাঁ, রুদ্ধি ওই অর্থে। তার মানে যখন কোনো বিশেষ অর্থ বোঝাবে, রূঢ়ি অর্থ বোঝাবে, সেই সমস্ত ক্ষেত্রেই উপসর্গ যদি উপপদে থাকে তাহলে কি হবে, এই সূত্রের দ্বারা জন ধাতুর থেকে ড প্রত্যয় হবে। উপসর্গ উপপদে থাকলে জন ধাতুর থেকে ড প্রত্যয় হবে। এখন সংজ্ঞায়াম যে বলা হয়েছে, সেখানে সংজ্ঞা শব্দের অর্থ বলতে আমরা কি আগেই বলেছিলাম, সংজ্ঞা বলতে যে কোনো রূঢ়ি অর্থকে বোঝায়। এখানে প্রকৃতি প্রত্যয় সমুদায়ের দ্বারা যদি সেই রকম কিছু রূঢ়ি অর্থকে বোঝায় বা নাম বোঝায় বা কোনো বিশেষ অর্থের প্রতিপাদন করা হয়, তাহলে সেই সমস্ত ক্ষেত্রেই এই কাজটা হবে। তার মানে জন ধাতু থেকে ড প্রত্যয় হবে, না হলে কিন্তু হবে না। হ্যাঁ স্যার, এবার বুঝেছি। তার মানে প্রজা শব্দের যখন শুধু সন্তান সন্ততি অর্থ হবে তখনই এই সূত্রটা ব্যবহার করা হ্যাঁ, যাবে। এক্ষেত্রে প্রজা শব্দের দ্বারা এখানে সন্ততি বা মানুষজনকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাই এখানে সংজ্ঞা অর্থ অভিপ্রেত। সংজ্ঞা অর্থ এখানে ইষ্ট বা অভিপ্রেত বলেই এই অর্থে, সংজ্ঞা অর্থে, রূঢ়ি অর্থে এখানে ড প্রত্যয় হয়েছে, না হলে হতো না। আচ্ছা স্যার, হ্যাঁ বুঝেছি হ্যাঁ, এবার। তারপরে বলুন। এটা তো তাওয়াতু নিষ্ঠা। তো তার তাওয়াতু হলে তার তাওয়াত হলে নিষ্ঠা সংজ্ঞা হয় তার। এরপরে তো এবং তবতু প্রত্যয়ের নিষ্ঠা সংজ্ঞা হয়। হুম, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, ত এবং তবতু প্রত্যয়ের নিষ্ঠা সংজ্ঞা এখানে করা হচ্ছে এই সূত্রের দ্বারা। তারপর আছে নিষ্ঠা। বলুন, হ্যাঁ। সূত্রের অর্থ কি? নিষ্ঠাটা এটা আহ, যদি ভূত অর্থে হয় তাহলে ধাতুর পরে নিষ্ঠা হয়, তাই জন্য ওই তা বা তাওয়াতু যদি আমরা ভূত অর্থে ব্যবহার করি তখন আহ, তা কিংবা তাওয়াতু ব্যবহার করতে পারবো। তো কর্তারি অর্থে তাওয়াতু, আর বাকি ভাব আর কর্মণি অর্থে তা। যেরকম স্যার এই স্না ধাতু ছিল এখানে। তক তবতু এদের নিষ্ঠা সংজ্ঞা আমরা জানি। এখানে কি বলা হুম, হচ্ছে, ভূতে হবে, হ্যাঁ স্যার। ভূতার্থে হবে। হ্যাঁ, ভূতার্থে এবার, হবে। হ্যাঁ, এবার কর্তরি ভূতার্থে হবে নাকি কর্মণি ভূতার্থে হবে, এটা
হুম এখানে বিশেষভাবে বলা হচ্ছে তত্র তয়োরেব ইতি ভাবকর্মণোঃ ক্তঃ। নিষ্ঠা বলতে আমরা ক্ত এবং তবতু প্রত্যয়কে বুঝি। সেক্ষেত্রে হ্যাঁ ভূতার্থে ক্ত প্রত্যয় তবতু দুটোরই ব্যবহার হচ্ছে। এখন প্রত্যয় কোন অর্থে হবে আর তবতু কোন অর্থে হবে সেটা বলা হচ্ছে এখানে। বলুন। হ্যাঁ কর্তারি অর্থ হলে তবাতু হয়, আর ভাব কর্মণঃ এই অর্থে হলে ক্তা হয়। ভাব যেরকম কর্মণঃ মানে ভাব বা ভাব কর্ম অর্থ কর্মণঃ যদি বোঝায়, অর্থে হ্যাঁ হ্যাঁ ভাব ভাব বা অথবা কর্ম অর্থ কর্ম যদি বোঝায় তাহলে ত তবতু প্রত্যয়, প্রত্যয়। তাই তো? না 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 স্যার, ভাব বা কর্মণ তাহলে ক্ত হলে ক্ত প্রত্যয়। হবে। হ্যাঁ, হুম। আর যদি কর্তারি হয় তাহলে তবাতু প্রত্যয়। কর্তা অর্থ যদি বোঝায় হ্যাঁ, কর্তা তাহলে অর্থে ক্ত হলে প্রত্যয় হবে। আচ্ছা, কর্তা অর্থে তারপরে হলে তবাতু হয়। হ্যাঁ কর্তা অর্থ হলে তবতু প্রত্যয় হয়। হ্যাঁ, উকাবিতৌ, বলুন পংক্তির অর্থ। মানে উ আর ক যেখানে ইথ সেইটা। হ্যাঁ, এবার তবাতু কোনখানে তো, হ্যাঁ তবাতুর ক্ষেত্রে উকারটা ইথ হয়ে যায়, তাহলে তাওয়াত থেকে যায়। আর প্রথমের ওই হুম কটাও ইথ হয়ে যায়, তাই প্রথমে কটা চলে যায় আর শেষের উকারটা চলে যায়, তাই জন্য ই আর ক হুম ইথ হয়ে যায়, তাওয়াত এটা পড়ে থাকে। আর তয়ের ক্ষেত্রে তো উকার নেই, শুধু ককারটা আছে, কটা ইথ হয়ে যায় দিয়ে ত পড়ে থাকে, তাই ওঠার ত প্রত্যয়ে যখন আমরা করি তখন খালি তকার মাত্র থাকে, ত মানে তটা পুরোটা থাকে। আর যখন তওয়াত করি তাহলে উম, মানে তবাতু প্রত্যয় করলে তাওয়াত এইটা পড়ে থাকে, তাই জন্য স্না ধাতুর সঙ্গে আমরা করেছিলাম, তো স্নায়ের সঙ্গে যদি তা অ্যাড করি তাহলে স্না তা, স্নাতা, আর ওই এক ওরকম থেকে স্নাতম এরকম হবে, যদি ভাবে হয় বা এমনি পেতে হয়। আর, না হুম হলে উম, যদি তাবাতু অর্থে করেছিলাম ক্রি ধাতুর, তাহলে ক্রি আর তাবাতু, ক্রি তাবাত, তাহলে কৃতাবাত। তারপরে যার পরে যেরকম কৃতবান রূপ পাই সেরকম হবে। হুম। প্রক্রিয়াতে কৃতবান হবে। হ্যাঁ ঠিক প্রক্রিয়াতে। এখানে কর্ম অর্থে স্তুতঃ রূপ হচ্ছে ও হ্যাঁ, ওইটাও আছে স্তুতঃ ত্বয়াতে। বিষ্ণু। এবার স্তুতঃ স্তুতঃ বিষ্ণুঃ ত্বয়া। বিষ্ণু, হ্যাঁ ভাব অর্থে হচ্ছে স্নাতম ময়া। হ্যাঁ আর তবতু কর্তরি অর্থে তবতু প্রত্যয় করে বিশ্বম কৃতবান বিষ্ণুঃ। কৃতবান রূপ পেলাম। ক্রি ধাতু থেকে তবতু প্রত্যয় করে ক্রি তবৎ কৃতবৎ কৃতবান। আর স্তু ধাতু থেকে স্তুতা। স্না ধাতু থেকে স্নাত। স্নাতম ময়া স্তুতঃ বিষ্ণুঃ ত্বয়া বিশ্বম কৃতবান বিষ্ণুঃ। এই রূপগুলো আমরা পাচ্ছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আর আচ্ছা, স্যার এই তারপরে যে অন্য একজনকে স্তুতা, বলুন। স্যার স্তুতাহার রূপটা স্তু এর পরে কি করছি একটু ওই প্রক্রিয়াটা একটু যদি বলেন। স্তু আর তা অ্যাড করছি না, কিছু একটা আপনি বলেছিলেন, হ্যাঁ, ইয়াকার ছিল। এখানে স্টুই ধাতু, হ্যাঁ ঠিক স্যার আছে? ওই। স্টুই ধাতু, ধাতুর আদিতে অনুবন্ধ লোপের পরে থাকে স্টু। তারপর ধাতুর আদিতে যে সকার আছে সেই সকারের সকার হয়ে যাবে এবং টকারের তকার হয়ে যাবে। তাহলে কি হবে? স্তু ত স্তুত স্তুতঃ। আচ্ছা ঠিক স্যার, আছে? নিষ্ঠা স্টুইয়ের সূত্রের দ্বারা বানানটা সপ্রত্যয়ে স্টু, মানে, মূর্ধন্য স ট উ ঞ, স্টুই ধাতু। আচ্ছা স্টুই ঠিক আছে। স্তুতৌ।
তারপর এখানে সকারের সকার হয়ে যাবে। হুম। তু ধাতু থেকে ত প্রত্যয় হবে স্তু তা স্তুতা স্তুতাহ। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, অন্য একজন বলুন, রদাভ্যাম নিষ্ঠাতো নঃ পূর্বস্য চ দহ। অন্য একজন বলুন। স্যার বলছি, রদাভ্যাম নিষ্ঠাত মহাপূর্বস্য চদ। এই সূত্রে রদাভ্যাম রদাভ্যাম পঞ্চমীর একবচনে আছে, নিষ্ঠাতঃ ষষ্ঠীর পঞ্চমীর একবচনে এক আছে। বচন না, নয়, রদাভ্যাম দ্বিবচনে পঞ্চমীর আছে। দ্বিবচন, আর নিষ্ঠাতঃ ষষ্ঠীর একবচন, নহ প্রথমার একবচন। আর পূর্বাস্য ষষ্ঠীর একবচনে আছে, চ অব্যয় পদ, আর দহ ষষ্ঠীর একবচনে আছে। এবার রদাভ্যাম হলো রস্যা দস্যা করে হলো রদ ইতরতর দ্বন্দ্ব, তার সপ্তমী পঞ্চমী দ্বিবচনে হয়েছে রদাভ্যাম। তাহলে এর অর্থ হবে রকার এবং দকারের পর নিষ্ঠাতঃ। নিষ্ঠাতঃ এর অর্থ হলো রকার এবং দকারের পর কেন হচ্ছে এরকম অর্থ? সে একটি পরিভাষা আছে, তস্মাদিতি উত্তরস্য। এই পরিভাষা অনুসারে হ্যাঁ, পঞ্চমী থাকলে মানে সেখানে পরও এসে মানে পঞ্চমীর অব্যবহিত দ্বারা পর, বিধীয়মান যে কাজ সেটি তার সেটা তার অব্যবহিত পরের হয়। পরে হবে। রকার এবং দকারের অব্যবহিত পর নিষ্ঠাতঃ মানে নিষ্ঠা প্রত্যয়ের তকারের স্থানে, যেহেতু এখানে ষষ্ঠী আছে সেই জন্য স্থানে যোগ হবে। নিষ্ঠা প্রত্যয়ের তকারের স্থানে নকার হয়। পূর্বাস্য, এখানে পূর্বাস্য যেহেতু পূর্বাস্য পদটির দ্বারা একটি সাপেক্ষ বোঝাচ্ছে যে কিসের পূর্বে। এখানে যেহেতু পূর্বাস্যের পূর্বে নিষ্ঠাতঃ আছে, তাই বুঝতে হবে যে নিষ্ঠার পূর্বে, মানে নিষ্ঠা প্রত্যয়ের পূর্বের দকারের স্থানে দকারের স্থানেও নকার হয়। মানে দকার এবং রকারের পর নিষ্ঠার তকারের স্থানে নকার হয়, এবং নিষ্ঠার তকারের পূর্বের দকারের স্থানেও নকার হয়। যেমন উদাহরণ এখানে আছে শ্রী হিংসায়াম। শ্রী হিংসায়াম, এখানে শ্রী ধাতুর উত্তর ত প্রত্যয় করা হয়েছে, করে করলে হবে শ্রী যোগ ত, অনুবন্ধ লোপের পরে থাকবে শ্রী যোগ ত। তারপর ঋত ই ধাতু হয় একটি সূত্র আছে, এই সূত্র অনুসারে ধাতুর রিকারের স্থানে ইট হয়, ইকার হয়। এবার ইকার যেহেতু রিকারের স্থানে ইকার হচ্ছে, সেই জন্য উড়ন র পরা হয়। এই সূত্র অনুসারে মানে সেটি র পর হয়ে ইর আদেশ হবে, হলে হবে শির, তালবস্যয় হর্ষইকার র, শির আদেশ হবে, হয়ে হবে শির যোগ ত। এই অবস্থায় আরেকটি সূত্র আছে হলিচ সূত্রানুসারে ইকারের দীর্ঘ হয়ে দীর্ঘ হয়ে হবে শির যোগ ত। তারপরে সূত্র আসছে রদাভ্যাম নিষ্ঠাতঃ পূর্বাস্য চদ। এই সূত্রানুসারে যেহেতু রয়ের পরে ত আছে, শিরের রয়ের পরে ত আছে, সেই জন্য তয়ের স্থানে রদাভ্যাম নিষ্ঠাতঃ না পূর্বাস্য চদ সূত্রানুসারে তয়ের স্থানে নকার হবে, হয়ে হবে শির যোগ ন। তারপর রসাভ্যাম নঃ সমানুপদে, এই সূত্রানুসারে নয়ের স্থানে ন হয়ে হবে শির ন। তারপর স্যার প্রথমার একবচনে সুবিভক্তি যোগ হয়ে হবে শির নহ। তারপরের উদাহরণ ছিল ভিত ধাতু। ভিত ধাতুর উত্তর ত প্রত্যয় করলে হবে ভিত যোগ ত। এই অবস্থায় যেহেতু দকারের পরে তকার আছে, ভিত যোগ ত অনুবন্ধ লোপের পরে থাকবে ভিত যোগ ত। এই অবস্থায় যেহেতু দকারের পরে নিষ্ঠা প্রত্যয়ের তকার আছে, সেই জন্য রদাভ্যাম নিষ্ঠাতঃ ন পূর্বাস্য চদ। এই সূত্র অনুসারে তকারের স্থানে
নকার হবে, এবং ওই নিষ্ঠার তকারের পূর্বে যেহেতু দকার আছে সেই জন্য দকারের স্থানেও নকার হবে সূত্রানুসারে। হলে হবে ভিন যোগ ন, বর্ণ সম্মেলন করে হবে ভিন্ন, তারপর সুপ্রত্যয় যোগে হবে ভিন্ন হবে। শীত ধাতুর ক্ষেত্রেও একই, শীত যোগ না, শীত যোগ ত, অনুবন্ধ লোপের পরে শুধু ত থাকবে, শীত যোগ ত। দয়ের অব্যবহিত পরেই নিষ্ঠা প্রত্যয়ের তকার আছে, সেই জন্য রাদাভ্যম নিষ্ঠা হনা পূর্বাসে চদা সূত্রানুসারে তয়ের স্থানে নকার হবে, এবং তয়ের অব্যবহিত পূর্বের দকারের স্থানেও নকার হবে সূত্রানুসারে। হলে হবে ভিন যোগ ন, বর্ণ সম্মেলন করে হবে ভিন্ন, এবং প্রথমের একবচনের সুবিভক্তি যোগ করে হবে ভিন্ন হবে। তারপরে সূত্র ছিল স্যার সংযোগ আদের আত ধাতর ইয়নবত হাত। বলুন। এই সূত্রে স্যার সংযোগ আদেহে, संयोगादेः आतः धातोः यण्वतः। হ্যাঁ, সংযোগ আদেহে একটি পদ, পঞ্চমীর একবচন, আতঃ পঞ্চমীর একবচন, ধাতঃ পঞ্চমীর একবচন, আর ইয়নবতঃ পঞ্চমীর একবচন। আর নিষ্ঠাতঃ পূর্বসূত্র রাদাভ্যম নিষ্ঠাতঃ না পূর্বাস্য চদা সূত্র থেকে নিষ্ঠাতঃ অনুবৃত্তি আসবে এবং নহ অনুবৃত্তি আসবে। এখানে সংযোগ আদের অর্থ হলো সংযোগ আদিতে আছে যায়, সংযোগ আদি ইয়াস্য স সংযোগ আদি, তার পঞ্চমীর একবচন হলো সংযোগ আদি। আর আতহ হলো আত, তার পঞ্চমীর একবচন হলো আতহ। এই আতহ যেহেতু ধাতহ এর বিশেষণ, সেই জন্য এখানে আতহ এর অর্থ হবে আদন্ত্য, আদন্তাৎ ধাতহ, মানে আকারান্ত ধাতুর পর। আর এর সঙ্গে সংযোগ আদেহে অর্থ হলে হবে সংযোগ আদিতে আছে এমন আকারান্ত ধাতুর পর। তারপরে আছে এখানে ইয়নবতঃ। ইয়নবতঃ এর অর্থ হলো ইয়ন অসি অস্তি, এই অর্থে এখানে মতু প্রত্যয় করে হয়েছে ইয়নবত, তারপর বিভক্তি পঞ্চমী বিভক্তি যোগ করে হয়েছে ইয়নবত, মানে ইয়ন প্রত্যাহারের বর্ণ আছে যেখানে। তাহলে সূত্রের অর্থ হলো আকারান্ত এবং সংযোগ আদিতে আছে এমন ধাতু, যে ধাতুটি হলো ইয়নবত, মানে ইয়নবান ধাতু। সেই ধাতুর নিষ্ঠাতাহ ন, সেই ধাতুর নিষ্ঠা প্রত্যয়ের তকারের স্থানে ন হয়, তকারের স্থানে নকার হয়। মানে এমন ধাতু হতে হবে যে ধাতুর আদিতে সংযোগ বর্ণ থাকবে এবং অন্তে আকার থাকবে এবং যার মধ্যে ইয়ন প্রত্যাহারের বর্ণ থাকবে। এরূপ ধাতুর ক্ষেত্রে তারপরে যদি নিষ্ঠা প্রত্যয়ের তকার থাকে তাহলে তার তকারের স্থানে নকার আদেশ হবে। যেমন উদাহরণ আছে এখানে, দ্রাণ, দ্রা ধাতু উত্তরে ত প্রত্যয় হয়েছে, অনুবন্ধ লোপের পরে থাকবে দ্রা যোগ ত। এখানে দ্রা ধাতু দয়ে রয়ে আকার, মানে দয়ে রয়ে যেহেতু দুটি ব্যঞ্জন বর্ণ আছে তাহলে হলনান্তরা সংযোগা হয়, এই সূত্রানুসারে সংযোগ সংজ্ঞা হবে। তাহলে আদিতে সংযোগ বর্ণ আছে, অন্তে আকার আছে, তাহলে এটি সংযোগ আদি এবং আকারান্ত ধাতু, দ্রা ধাতু, এবং এর মধ্যে কি আছে, রকার আছে যেটি জন প্রত্যাহারের বর্ণ। তাহলে তিনটে শর্তই এখানে মিলছে, সেজন্য এখানে এর পরে যে দ্রা ধাতুর পরে যে তকার আছে নিষ্ঠা প্রত্যয়ের তকার, সেই তকারের স্থানে সংযোগ আদে আর আত ধাতর ইয়নবত সূত্রানুসারে তকারের স্থানে নকার হবে, হলে হবে দ্রা যোগ ন। তারপর রসাভ্যাম নহ সমানুপদে, এই সূত্রানুসারে যেহেতু রয়ের পরে ন আছে সেই জন্য নয়ের ণত্ব হয়ে হবে দ্রাণ। তারপর প্রথমের একবচনে হবে দ্রাণাহ। তারপর আছে গ্লয়ী ধাতু, তার তো ত প্রত্যয় হয়েছে। এবার
ধাতু আদেশ ও উপদেশে সিটি এই সূত্রানুসারে গ্লয়ের ঐকারের স্থানে আকার আদেশ হয়ে হবে গ্লা। তাহলে গ্লা যোগ ত, অনুবন্ধ লোপের পরে থাকবে গ্লা যোগ ত। এবার গ্লা যেহেতু এখানে আদিতে সংযোগ আছে গয়ে লয়ে, তারপরে শেষে আছে আকার আছে এবং এর মধ্যে লকার ইয়ন প্রত্যাহারের বর্ণ আছে, সেই জন্য এর অব্যবহিত পরে যে নিষ্ঠা প্রত্যয়ের তকার আছে সেই তকারের স্থানে সংযোগাদের আত ধাতুর ইয়নবত সূত্রানুসারে তকারের স্থানে নকার হয়ে হবে গ্লা যোগ ন। বর্ণ সংযোগের পরে সংযোগ করলে হবে গ্লান, তারপর সু বিভক্তি যোগ করে প্রথম আর একক বচনে গ্লানা হয়। হ্যাঁ, তাহলে দ্রাণহ গ্লানহ ইত্যাদি রূপ সাধনের জন্য আমরা এখানে সংযোগাদের আতো ধাতোর ইয়ণবতঃ এই সূত্রের দ্বারা ইয়ন প্রত্যয় এই সূত্রের দ্বারা এখানে আমরা কি করছি, নিষ্ঠা তকারের নকার আদেশ করে দিচ্ছি, তাই তো। যদি ধাতু সংযোগাদি হয়, ধাতুতে সংযোগ আদি থাকে, আদন্ত ধাতু হয় এবং জন্মান ধাতু হয়, এইরকম কন্ডিশন গুলো যদি ফলো করা হয় এখানে, তাহলে নিষ্ঠা তকারের নকার হবে। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি ল্বাদিভ্যঃ। ল্বাদিভ্যঃ ল্বাদিভ্যঃ পঞ্চমী বহুবচনান্ত একটাই পদ আছে এখানে, ল্বাদিভ্যঃ। নিষ্ঠাতঃ নঃ, রদাভ্যাম নিষ্ঠাতো নঃ পূর্বস্য চ দঃ, এই সূত্র থেকে এখানে নিষ্ঠাতঃ নঃ এই দুটো পদের অনুবৃত্তি করছি। এখন এই যে ল্বাদিভ্যঃ এর অর্থ কি না, লু আদিহি येषां ते ল্বাদয়ঃ, লু আদিহি येषां ते ল্বাদয়ঃ, তেভ্যঃ ল্বাদিভ্যঃ। মানে লু যাদের আদি তাদেরকে বলা হচ্ছে ল্বাদি। এইরকম লুপ প্রভৃতি ধাতুর থেকে কি হবে, লুপ প্রভৃতি ধাতুর পর যদি নিষ্ঠা তকারের নকার থাকে, তাহলে নিষ্ঠা তকার থাকে, তাহলে সেই নিষ্ঠা তকারের নকার হবে। কি বলা হচ্ছে, একবিংশতেঃ লুয়াদিভ্যঃ প্রাগ্বৎ। একবিংশতেঃ লুয়াদিভ্যঃ প্রাগ্বৎ। এই যে লুই ছেদনে ইত্যাদি যে ধাতু আছে, 21টা ধাতু আছে, সেই 21টি ধাতুর থেকে যদি নিষ্ঠা প্রত্যয় করা হয় এবং নিষ্ঠা প্রত্যয়ের তকারের এই সূত্রের দ্বারা নকার আদেশ হবে, ল্বাদিভ্যঃ এই সূত্রের দ্বারা। এটাই বলা হচ্ছে সূত্রে একবিংশতেঃ লুয়াদিভ্যঃ প্রাগ্বৎ। একবিংশতি লুয়াদিভ্যঃ ধাতুভ্যঃ নিষ্ঠা তকারস্য নকারঃ ভবতি। তার মানে লুয়াদিগণে যে 21টি ধাতু আছে, সেই 21টি ধাতুর পর যদি নিষ্ঠা সংযোগ তকার থাকে, সেই নিষ্ঠা সংযোগ তকারের নকার আদেশ হবে। ল্বাদিভ্যঃ এখানে সমাস এরকম আছে, লু আদিহি येषां ते ল্বাদয়ঃ তেভ্যঃ ল্বাদিভ্যঃ। লু আদি যাদের, তাদেরকে বলা হচ্ছে ল্বাদি। এই ল্বাদি যদি ধাতু থাকে, তার মানে লুই ছেদনের থেকে শুরু করে যে 21টা ধাতু আছে, এই সমস্ত ধাতুর পর নিষ্ঠা সংযোগ যদি তকার থাকে, তার নকার আদেশ হবে। লুই ছেদনে ইত্যাদি যে সমস্ত ধাতু আছে তাদের। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে কি করা হচ্ছে, যদি আমরা রূপ সাধন দেখি, লুই ধাতু আছে তো, লুই ছেদনে ধাতু থেকে কি প্রত্যয় করছি, ত প্রত্যয় ছিল, অনুবন্ধ লোপ করে কি হচ্ছে বলুন,
লু ত, তাই তো? হ্যাঁ স্যার। হুম, আচ্ছা। হ্যাঁ স্যার। এরপরে এখানে কি হবে? আমরা লু নাহা রূপ সাধন করব। এরপর কিছুই নেই। এরপর স্যার লাদিভ্য এই লাদিভ্য সূত্রের, সূত্র অনুসারে তয় স্থানে ন হ্যাঁ, হয়ে যাবে। টয়ের স্থানে ন হয়ে যাবে লু ন, লু নহ। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। তাহলে আচ্ছা এই স্যার, যে এই যে লুনি প্রভৃতি লু না, 21টা ধাতু আছে, তাদের পর যদি নিষ্ঠা তকারের নিষ্ঠা সঙ্গক তকার থাকে, তাহলে তার কি হবে? নকার আদেশ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আছে জ্যা ধাতুহু। জ্যা ধাতুহু তার মানে জ্যা ধাতু থেকেও আমরা কি করব? ত ত প্রত্যয় প্রত্যয় করব। করবে। হ্যাঁ, জ্যা ত, জ্যা ত। এরপরে কি হবে? বলুন। এখানে ওই সূত্রটা লাগাবো, তাহলে না হয়ে যাবে? ওই গাটা কি না হয়ে যাবে? আমরা রূপ সাধন করব এখানে জি নাহ, জি নাহ। আগে যেরকম লু নাহ করলাম, এখানে হবে জি নাহ। এই জন্য এখানে কি করতে হবে? জি নাহ করতে হবে, যে ইকারের স্থানে ইকার করতে হবে, তাই তো? তার জন্য হ্যাঁ কি এখানে সম্প্রসারণ করে দেব। গ্রহিজ্যা বৈ বেধি বষ্টি ইত্যাদি যে সূত্র আছে, এর আগে এসেছে, সেই সূত্রের দ্বারা এখানে সম্প্রসারণ করা হবে। সম্প্রসারণ মানে কি? ইকের স্থানে ইয়নের স্থানে ইক আদেশ। হ্যাঁ, ইয়ন বর্ণের স্থানে যদি ইক বর্ণের আদেশ করা হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হয় সম্প্রসারণ। ঠিক আছে? বা যে বর্ণর আদেশ করা হচ্ছে তাকে বলা হচ্ছে সম্প্রসারণ। তাহলে আর সম্প্রসারণ হলে তারপরেই সম্প্রসারণাচ্চ এই সূত্রের দ্বারা কি হবে? পূর্বরূপ একাদেশ হয়ে যাবে। তাহলে কি পাবো? তাহলে স্যার ইয়ের স্থানে ইকার হবে। গ্রহিজ্যা বৈ বেধি ইত্যাদি সূত্রের দ্বারা এখানে সম্প্রসারণ হচ্ছে, তারপর সম্প্রসারণাচ্চ এর দ্বারা পূর্বরূপ একাদেশ হয়ে যাচ্ছে। কি হবে? জ ই, আর কি হবে? আচ্ছা, পূর্বরূপ জি, একাদেশ কার হচ্ছে? আমি যদি এটা বলি, জি আ হবে, হয়ে সম্প্রসারণ তারপর করলে কি হচ্ছে? পূর্বরূপে। জ ই আ ত। এখানে সম্প্রসারণাচ্চ এর দ্বারা কি হবে? পূর্বরূপ একাদেশ হবে। হ্যাঁ, পূর্বরূপ একাদেশ কাদের মধ্যে হচ্ছে? মানে ইকার আর আকারের স্থানে। ইকার এবং আকারের স্থানে পূর্বরূপ একাদেশ করলে কি হবে? জ ইকার হবে। ইকার থাকবে। ই ত। বুঝতে পেরেছেন? বর্ণ সম্মেলন করলে কি হবে? জি ত, তাই তো? হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ স্যার। আচ্ছা। এখন এখানে আহ, এখানে একটা সূত্র আসবে, হলহ। হলহ পঞ্চমী একবচনান্ত পদ হলহ। এই সূত্রে সম্প্রসারণস্য দীর্ঘঃ ইত্যাদি পদের অনুবৃত্তি হচ্ছে। সম্প্রসারণস্য সূত্র আসছে এখানে ঢ্রলোপে পূর্বস্য দীর্ঘণঃ, এই সূত্রের দ্বারা দীর্ঘ এই পদের অনুবৃত্তি হচ্ছে, এবং অঙ্গস্যের অধিকার আসছে, অঙ্গস্যের অধিকার আসছে।
তাহলে কি হচ্ছে? হলহ সম্প্রসারণস্য দীর্ঘঃ অঙ্গস্য। হলহ সম্প্রসারণস্য দীর্ঘঃ অঙ্গস্য। অঙ্গস্য, অঙ্গস্য এর অধিকার আসছে, ঠিক আছে? এখানে অঙ্গের অবয়ব হল যে আছে, অঙ্গ বলতে আমরা কি বুঝি? অঙ্গ সংজ্ঞাকার যার পর প্রত্যয় যুক্ত হবে তাকেই তো অঙ্গ বলে। হ্যাঁ, সূত্র কি? সূত্র यस्मात् प्रत्यय विधि तदादे प्रत्यय अङ्गम्। यस्मात् प्रत्यय विधिस्तदादि प्रत्यये अङ्गम्। यः प्रत्ययः यस्मात् क्रियते तदादि शब्दस्वरूपं तस्मिन् प्रत्यये परे अंगसंज्ञं स्यात्। তাহলে কি প্রত্যয় কার থেকে বিধান করা হচ্ছে? ক প্রত্যয় বিধান করা হয়েছে জিআই এর পর। হ্যাঁ হ্যাঁ, তাহলে জ ই তো এখানে ত প্রত্যয় বিধান করা হয়েছে, তাই তো? তাহলে এখানে অঙ্গ কি? জি হলো অঙ্গ। হ্যাঁ, জি হলো অঙ্গ, এখানে জি হচ্ছে অঙ্গ। এরপর দেখুন সূত্রে কি বলা হচ্ছে? অঙ্গাবয়বাত হলহ পরম। অঙ্গের অবয়ব যে হল, তারপর যেহেতু হল আছে পঞ্চমীর এক বচনান্ত, তাই হলহ পরস্য। অঙ্গস্য হলহ পরস্য সম্প্রসারণস্য দীর্ঘঃ, এরকম অন্বয় হবে। অঙ্গস্য হলহ পরস্য সম্প্রসারণস্য দীর্ঘঃ। এখন অঙ্গের অবয়ব যে হল, তারপর যে সম্প্রসারণ, সেই সম্প্রসারণান্তের দীর্ঘ হবে। এটাই বলা হচ্ছে অঙ্গাবয়বাদ হলহ পরম যৎ সম্প্রসারণম তদন্তস্য দীর্ঘঃ। অঙ্গের অবয়ব যে হল, সেই হলের পর যে সম্প্রসারণ, সম্প্রসারণান্তের দীর্ঘ হবে। দেখা যাক সূত্রে কি প্রক্রিয়াতে কি হচ্ছে। অঙ্গাবয়বাদ হলহ পরস্য। অঙ্গের অবয়ব হল বর্ণ হচ্ছে এখানে কি? জ। জ, তাই তো? তাহলে অঙ্গাবয়বাদ হলহ পরস্য হলহ পরম যৎ সম্প্রসারণম। অঙ্গের অবয়ব যে হল বর্ণ জ, তারপর সম্প্রসারণ বলতে এখানে হ্রস্বইকার, তাই তো? তদন্তস্য দীর্ঘঃ, সেই সম্প্রসারণান্তের দীর্ঘ হবে এখানে। অঙ্গাবয়ব হলের পর যে সম্প্রসারণ, তদন্তের দীর্ঘ হচ্ছে। তদন্তের দীর্ঘ হচ্ছে মানে এখানে জি এর দীর্ঘ হয়ে গিয়ে কি হবে? জি ত। তারপর কি হবে? তারপর সে তারপর কি তয়ের হবে বলুন? স্থানে ন হবে। হ্যাঁ, কোন সূত্রের দ্বারা? লিয়াদি লাদিভ্য সূত্রের দ্বারা লিয়াদিভ্য। জি না জি নাহ। বুঝতে পেরেছেন তাহলে? হ্যাঁ স্যার। আচ্ছা, एकविंशतेः लुयादिभ्यः प्राग्वत মানে নিষ্ঠাতকারের নকার হবে। এখানে হলহ এই সূত্রের দ্বারা অঙ্গের অবয়ব যে হল, তারপর যে সম্প্রসারণ, সেই সম্প্রসারণান্তের দীর্ঘ করা হচ্ছে এখানে জি নাহ। প্রত্যেকের কাছে স্পষ্ট বিষয়টা? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আছে ওদিতশ্চ। ওদিতশ্চ
পদচ্ছেদ সূত্রে হবে ওদিতঃ চ। ওদিতঃ পঞ্চমী একবচনান্ত পদ, চ হচ্ছে এখানে অব্যয়। নিষ্ঠাতঃ নঃ, রদাভ্যাম নিষ্ঠাতো নঃ, পূর্বস্য চ দহ সূত্র থেকে নিষ্ঠাতঃ নঃ এই দুটো পদের অনুবৃত্তি আসছে। তাহলে ওদিতঃ চ নিষ্ঠাতঃ নঃ। ওদিত শব্দের অর্থ কি? ওদিত শব্দের পঞ্চমীর একবচন হচ্ছে ওদিতঃ। ওদিত শব্দের অর্থ কি বলুন তো দেখি। মানে ওকার ইত ইতজার। হ্যাঁ, ওত ইত ইয়স্য সহ ওদিত। ওদ ইত ইয়স্য সহ ওদিত মানে হচ্ছে ওকার ইত যার, তাকে বলা হচ্ছে, সেই সমুদায়কে বলা হচ্ছে ওদিত। এইরকম যদি ওদিত ধাতু হয় তাহলে ওদিত ধাতুর পর নিষ্ঠা তকারেরও নকার আদেশ হবে এই সূত্রের দ্বারা। বুঝেছেন? ওদিত ধাতু যদি থাকে তাহলে ওদিত ধাতুর নিষ্ঠা তকারের নকার আদেশ হবে এই সূত্রের দ্বারা। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এরপরে আমরা উদাহরণ দেখব। ভুজো ভুগ্নঃ, ভুজ ধাতু থেকে ভুগ্নঃ রূপ পাচ্ছি। ভুজো ধাতু, ধাতু পাঠে পঠিত ধাতু হচ্ছে ভুজো। কেন চলে যাচ্ছে বারবার? ধাতু কি আছে? ভুজো ধাতু, সেখান থেকে কি হবে? অনুবন্ধ লোপ করে কি হবে? ভুজ। ওদিত যেহেতু আছে, ওত ইত যেহেতু ওকার ইট সংযোগ, তাই এটা হচ্ছে ওদিত ধাতু। ওদিত ধাতু বলে এখান থেকে ত প্রত্যয় হয়ে গিয়ে ভুজ ত, অনুবন্ধ লোপ হয়ে গিয়ে হবে ভুজ ত, ভুজ ত। বুঝেছেন? এরপরে কি হবে বলুন তো দেখি। ভুগ্নঃ রূপ সাধন করতে হবে। বাকি প্রক্রিয়াটা আপনাদের জানা আছে, কিভাবে হবে বলুন। স্যার এটা কি ওই চৌহুকুহু হবে? জকারটা কবর্গ হয়ে যাবে? হ্যাঁ, তাহলে ভুজটা ভুগ হয়ে যাবে। হুম। তারপরে তারপরে তো এইটা আছে তটার রাদি ভুজ, ভুজ ত, এই অবস্থাতে এখানে ও ওটা ভোজা হবে তো নকার ওটা আদেশ হয়ে যাবে ভুজ ন, ভুজ। তাই তো? হ্যাঁ হ্যাঁ। কোন সূত্রের দ্বারা নকার আদেশ হচ্ছে? ও রাদি হয়। লাদিভ্য, তাই তো? হ্যাঁ। লাদিভ্য সূত্রের দ্বারা না হচ্ছে। স্যার, এটা অদিত অস্তাদি হচ্ছে। হ্যাঁ, অদিতাশ্চ ও সূত্রের আচ্ছা। দ্বারা। লাদিভ্য হ্যাঁ সূত্রের হ্যাঁ দ্বারা হয়ে ওরকম। গেলে এই সূত্রের প্রয়োজনই ছিল না। ওই লুয়াদি যে ধাতু আছে সেই ধাতুগুলোর মধ্যে এটা নেই, তার জন্য আলাদাভাবে বলা হচ্ছে, না হলে তো ওর দ্বারাই হয়ে যেত। ও ঠিক আছে? ঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে ভুজ ন, এরপর এখানে কি হবে? এমনিতে স্যার এখানে গুণ গুণ হবে বা অকার ভুগ হয়ে গিয়ে কি হবে? চৌহ কুহু, চৌকুর গ হবে। ভুগ চবর্গের ওই চবর্গাদেশ, চবর্গের গুলো বর্গ ক বর্গ হয়ে যায়। তৃতীয় বর্ণের স্থানে বর্গ তৃতীয় বর্ণের আদেশ হবে এখানে ভুগ ন, ভুগ্ন, ভুগ্নঃ। বুঝতে পেরেছেন? আচ্ছা।
হ্যাঁ, আচ্ছা, এখানে এই যে ভুজ ধাতু আছে, এর অর্থ কি বলুন তো? খাওয়া। না, এখানে ভুজ ধাতুর অর্থ হচ্ছে কৌটিল্য। ভুজক কৌটিল্যে ধাতু, ভুজো কৌটিল্যে মানে হচ্ছে ভুগ্নঃ মানে ভেঙে যাওয়া বা বাঁকা বাঁকা টেরা বলা হয় না, সেই অর্থে এখানে ভুগ্নঃ রূপ সাধিত হচ্ছে এখানে। তাহলে বোঝা গিয়েছে ভুগ্নঃ কিভাবে হচ্ছে। স্যার ওই যে জটা গ হয়েছে, এটা সূত্রটা একবার চৌহু কুহু। ঠিক আছে। হ্যাঁ, চ বর্গস্য কবর্গাদেশঃ। আচ্ছা, এরপরে আছে উচ্ছূনঃ। উচ্ছূনঃ টুওষ্বি, টুওষ্বি ধাতু এখানে। টু ওষ্বি ধাতু অনুবন্ধ লোপ করলে কি থাকে? স্বি মাত্র থাকে। সেই অদিত ধাতু থেকে এখানে ত প্রত্যয়ের বিধান করা হচ্ছে। ঠিক আছে, ত প্রত্যয় কোন সূত্রের দ্বারা হচ্ছে এখানে? নিষ্ঠা। নিষ্ঠা সূত্রের দ্বারা এখানে ত প্রত্যয় হচ্ছে। তারপর কি হবে এখানে বলুন? আচ্ছা, এখানে উচ্ছূনঃ, তো তার মানে উৎপূর্বক স্বি ধাতু হবে। উৎপূর্বক উদ স্বি ত, উদ স্বি ত। এরপরে কি হবে বলুন দেখি? রূপ সাধন করতে হবে আমাদের উচ্ছূনঃ। উচ্ছূনঃ কি হতে পারে এবার বলুন তো? ওয়াচিস্বপি যজাদিনাম কিতি সূত্রের দ্বারা কি হবে এখানে? সম্প্রসারণ হবে। সম্প্রসারণের পর সম্প্রসারণাচ্চ এই সূত্রের দ্বারা পূর্বরূপ একাদেশ হয়ে যাবে। এই যে বকার আছে, এর সম্প্রসারণ হয় কি হবে? উকার হবে। উদ স উ ই ত। ঠিক আছে, সম্প্রসারণ হচ্ছে এর দ্বারা কি হবে? উদ স উ ত। বুঝতে পেরেছেন? এখানে সম্প্রসারণ হচ্ছে ওয়াচিস্বপি যজাদিনাম কিতি, পুরোটা লিখছি না আর, ওয়াচিস্বপি হবে এখানে। ওয়াচিস্বপি যজাদিনাম কিতি এই সূত্রের দ্বারা এখানে সম্প্রসারণ হচ্ছে। সম্প্রসারণ হলে সম্প্রসারণাচ্চ এর দ্বারা পূর্বরূপ একাদেশ হয়ে যাচ্ছে। উকার ইকারের মধ্যে পূর্বরূপ একাদেশ হয়ে উকার থাকছে এখানে উদ সু ত। এরপর কি হবে বলুন? এরপরে সে স্তোহ সুনাস্তু দিয়ে দয় স্থানে এরপর জ হলহ, হবে। হলহ সূত্র এখানে আসবে না? হলহ সূত্র। অঙ্গাবয়বাদ হলহ পরস্য সম্প্রসারণান্তস্য দীর্ঘঃ। হ্যাঁ 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 স্যার, উকারের দীর্ঘ উদ হবে। সু ত, উদ সু ন। ন কোন সূত্রের দ্বারা হচ্ছে?
অধিতস্ত। হ্যাঁ, অধিতস্ত। এরপরে কি হবে? এরপরে স্যার স্তোহস্তুনাস্তু লাগবে। হ্যাঁ, স্তোহশ্চুনাশ্চু সূত্রের অর্থ কি? মানে দন্ত সকার এবং তকারের সঙ্গে যদি তালবর সকার এবং চ বর্গের বর্ণের যোগ থাকে তাহলে দন্ত সকার এবং ত বর্গ বর্ণের স্থানে তালবর সকার এবং চ বর্গের বর্ণ হবে। হ্যাঁ, তাহলে সেই সূত্রের দ্বারা কি হবে? দকারের স্থানে জকার হবে। জকার হবে। উদ উজ সু ন। এরপর কি হবে বলুন? এরপর সে খরিচ সূত্র দিয়ে আবার জকারের স্থানে চকার হবে। হ্যাঁ, খরিচ সূত্রের দ্বারা চর্ত হয়ে যাবে, জকারের জায়গায় কি হবে? চকার হবে। উচ্চ সু ন। এরপর কি হবে? এরপর সে স্বচ্ছটি সূত্র দিয়ে হ্যাঁ, তালবস্যের বৈকল্পিক স্থানে ছ সত্য হয়ে হবে। যাবে। হুম। হ্যাঁ, ষষ্ঠটি সূত্রের দ্বারা কি হবে? বিকল্পে সকারের স্থানে সকার হয়ে যাবে। তাহলে কি হবে? উচ্ছু ছু ন। উচ্ছু ন। যদি সকার না হয়, ছকার না হয়, তাহলে কি হবে? উচ্চ তালবস্যটা থেকে যাবে। ছু ন। উচ্ছু ন। তারপর প্রক্রিয়াতে উচ্ছু নহ উচ্ছু নহ। বোঝা গিয়েছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ, আচ্ছা, স্যার শুধু তাহলে শুরু যখন করেছিলাম ওই টু থেকে টু অংশবি এমনি ছিল, এবার সেইটা টুসি। টু অংশবি ওইখানে হ্যাঁ, থেকে উদ শবিটা কি করে হচ্ছে? উৎপূর্বক স্বি ধাতু উচ্ছু নহ রূপ সাধন করতে হবে। তো তাহলে শুধুমাত্র টুঁস্বি ধাতু থেকে উচ্ছু নহ রূপ হবে না, সুনহ সেক্ষেত্রে হবে। উচ্ছু নহ এখানে উৎপূর্বক টুঁস্বি ধাতু থেকে ত প্রত্যয় করে উচ্ছু নহ রূপ সাধন করা হচ্ছে। ও মানে উদটা হচ্ছে আমার উপসর্গ, হ্যাঁ, আর উৎ হচ্ছে উপসর্গ। টুঁসবিটা হচ্ছে ধাতু। সেই হ্যাঁ, টুঁসবি ধাতুর অনুবন্ধ লোপ করলে খালি সবি পড়ে থাকে। হুম। আচ্ছা, আচ্ছা, ওদিতঃ চ। তাহলে ওদিত ধাতু যদি হয় তারপর নিষ্ঠা তকারেরও নকারাদেশ হচ্ছে, আমরা দেখলাম। উচ্ছু নহ রূপ সাধন করলাম, আর তার আগে কি হলো বলুন? ভুগ্নহ। ভুজো কৌটিল্যে ধাতু থেকে ভুগ্নহ, আর টুস্বি গতিবৃদ্ধয়োঃ এই ধাতু থেকে উচ্ছুনহ বা উচ্ছুনহ। আচ্ছা, এরপরে আছে সুষহ কহ। সুষহ কহ। সুষহ পঞ্চমী একবচনান্ত, কহ হচ্ছে প্রথমা একবচনান্ত। তাহলে সুষহ কহ নিষ্ঠাতঃ। সুষহ নিষ্ঠাতঃ কহ। সূত্রের অন্বয় এরকম হবে, সুষহ নিষ্ঠাতঃ কহ। বলুন তো সূত্রের অর্থ কি হবে? সে ফুস ধাতুর পর নিষ্ঠার তকারের স্থানে কফার হয়। হ্যাঁ, কেন এরকম অর্থ আমরা করছি? কারণ সুসহ পঞ্চমী একবচনে আছে, ওখানে ধাতঃ অধিকার সূত্র আছে, তাহলে হ্যাঁ, সুসহ ধাতঃ মানে সুস ধাতুর পর নিষ্ঠাতঃ মানে নিষ্ঠার তকারের স্থানে কহ স্যাৎ। ক প্রথমার একবচনে আছে, সেই জন্য কহ স্যাৎ, হুম, ক হয়। হ্যাঁ। তাহলে সুস ধাতুর পর নিষ্ঠা তকারের
ককার আদেশ এখানে করা হচ্ছে। এটাই সূত্রের অর্থে বৃত্তিতে বলা হচ্ছে নিষ্ঠা তস্য কহ, নিষ্ঠা তকারস্য ককারঃ ভবতি। সুস ধাতুর পর নিষ্ঠা সঙ্গক যে তকার আছে তার আমরা এতক্ষণ পর্যন্ত নকার আদেশ করা হচ্ছিল, এই সূত্রে বলা হচ্ছে নকার আদেশ হবে না, ককার আদেশ হবে। ঠিক আছে? তাহলে সুস ধাতুর পর ত প্রত্যয়, ত শুষ ক শুষ্ক শুষ্কঃ। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, শুষাহ শৌসানে ধাতু আছে, ধাতু থেকে নিষ্ঠা সূত্রের দ্বারা তপ্রত্যয় বিধান করা হচ্ছে। তপ্রত্যয় বিধানের পরে নিষ্ঠা সঙ্গক যে তকার সুস ধাতুর পর তার সেই তকারের স্থানে শুষাহ কহ এই ধাতুর এই সূত্রের দ্বারা ককার আদেশ করে দিয়ে শুষ্কাহ। এরপর আছে পচোওয়াহ। পচোওয়াহ, পচোওয়াহ, পচহ হচ্ছে পঞ্চমী একবচনান্ত পদ, ওয়াহ প্রথমা একবচনান্ত। এখানেও আগের সূত্র থেকে রদাভ্যাম নিষ্ঠাতো নহ পূর্বস্য তদহ এই সূত্র থেকে নিষ্ঠাতঃ এই পদের অনুবৃত্তি হচ্ছে। তাহলে পচহ নিষ্ঠাতঃ ওয়াহ এরকম সূত্রের অন্বয় হবে। পচহ নিষ্ঠাতঃ ওয়াহ অর্থ কি হবে না, পচহ পরস্য নিষ্ঠাতঃ ওয়াহ স্যাৎ। পচ ধাতুর পর নিষ্ঠাতকারের বকার আদেশ হবে এই সূত্রের দ্বারা। এটাই বলা হচ্ছে নিষ্ঠাতস্য ওয়াহ স্যাৎ, নিষ্ঠাতস্য ওয়াহ স্যাৎ। এরকম বৃত্তি করা যেতে পারে। বৃত্তি এখানে দেওয়া নেই, বোঝার সুবিধার জন্য আমি এখানে বৃত্তিটা লিখেছি। নিষ্ঠাতস্য ওয়াহ স্যাৎ, নিষ্ঠা সঙ্গক যে তকার সেই তকারের বকার আদেশ হবে এই সূত্রের দ্বারা। পচহ নিষ্ঠাতস্য ওয়াহ স্যাৎ পক্বঃ। বলুন কিভাবে রূপ হবে সাধন? বলুন। স্যার এটা তো পাঁচ ধাতু, তাহলে পাঁচ আর তা থাকছে প্রথমে, তারপরে পাঁচের ওইটা আবার চৌহ, আচ্ছা পাঁচ তা তারপরে পাঁচ তা এরকম হচ্ছে। তারপরে পাঁচ ধাতুর চাকারটা ক হয়ে যাচ্ছে চৌহ কুহু দিয়ে, তাহলে আহ পাক তা এমনি হচ্ছে। এরপরে পাঁচবাহা দিয়ে তায়ের জায়গায় বাকার হয়ে যাচ্ছে, তাহলে পাকওয়া দিয়ে পাকবাহা। হ্যাঁ, পচ ধাতু নিষ্ঠা সূত্রের দ্বারা তপ্রত্যয় হচ্ছে। পচ ধাতুর পর নিষ্ঠা সঙ্গক যে তকার তার বকার আদেশ হয়ে যাচ্ছে পচোবহ এই সূত্রের দ্বারা। তারপর চৌহ কুহু এই সূত্রের দ্বারা চবর্গের কবর্গ আদেশ হয়ে যাচ্ছে, চকারের স্থানে ক হচ্ছে পক্ব, পক্ব প্রক্রিয়াতে পক্বহ। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আছে ক্ষয়ী ক্ষয়ে। ক্ষয়ী ক্ষয়ে, ক্ষয়ী ধাতু ক্ষয়ার্থে, ক্ষয়ী ধাতু তার থেকেও নিষ্ঠা সূত্রের দ্বারা ত প্রত্যয় হবে, তাহলে ক্ষয়ী ত। এরপর যেহেতু ঐকারান্ত আছে এই জন্য কি হবে, আদেচ উপদেশে অস্থিতি সূত্রের দ্বারা এখানে
আকার হয়ে যাবে, তাহলে ক্ষা ত। এরপর এখানে একটা সূত্র আসছে কি, স্যার এটা ক্ষায়ো ধাতুটা মহা, কি ছিল? ক্ষয়ী ক্ষয়, ক্ষয়ে, মানে ক্ষয়ী ধাতুটাই ক্ষয়ে, ক্ষয়। হ্যাঁ ধাতুটা হচ্ছে ক্ষয়ী। হ্যাঁ এরপর ঐকারান্ত ধাতু আছে তো, এখান থেকে কি হ্যাঁ হবে, স্যার। ঐকারান্ত যেহেতু আছে ওই জন্য আকার আদেশ হয়ে যাবে। আদেশ উপদেশে সেতি সূত্রের দ্বারা আকার আদেশ হয়ে গিয়ে ক্ষা ত। এরপর সূত্রের প্রবৃত্তি হবে ক্ষায়ো মহ, ক্ষায়ো মহ। বলুন তো এই সূত্রের অর্থ কেউ বলতে পারবেন? যেরকম ভাবে আমি বলছি পুরো ও, বলুন। এটা তাহলে আহ, ক্ষায়ের পরে যে নিষ্ঠা তাকার তার মকার আদেশ হচ্ছে, হুম, তাহলে এটা ক্ষয়ের পর হ্যাঁ ক্ষা পুরো হয়েছে। পুরো প্রক্রিয়াটা বলতে হবে, কেন এর পরে অর্থ হচ্ছে, ঠিক আছে, কার আচ্ছা এখানে কি কাজ হবে সেগুলো পুরো ডিটেলসে বলুন। আচ্ছা, ধাতুটা প্রথমে ছিল ক্ষায়ী ধাতু, তো হুম ক্ষাইয়ের আইকারটা ওইখানে আকার হয়ে গেল, হুম তো ক্ষায়ী থেকে ক্ষা হলো। এরপরে হুম নিষ্ঠা সূত্র দিয়ে আমার ক্তাকার হচ্ছে, ক্তা হচ্ছে, উম, তা প্রত্যয়, তাহলে ক্ষা হুম ক্তা, হুম এরপরে ক্ষা তা। হুম এইবারে এই যে তাকারটা এইখানে ক্ষায় মাহা এই সূত্রের দ্বারা তকারের মাকার আদেশ হচ্ছে, তাহলে হুম ক্ষামা, তারপর প্রক্রিয়ায় ক্ষামাহা। হুম। তাহলে ক্ষামহ হচ্ছে ক্ষায়োমহ সূত্রের দ্বারা, এখানে ক্ষয়ী ধাতুর পর যদি নিষ্ঠা সংযোগ তকার থাকে তার মকার আদেশ হয়ে যাচ্ছে ক্ষায়োমহ এই সূত্রের দ্বারা। নিষ্ঠা তস্য মহস্যাৎ সূত্রের অর্থ, নিষ্ঠা সংযোগ তকারের ক্ষয়ী ধাতুর পর নিষ্ঠা সংযোগ তকারের মকার আদেশ হচ্ছে এর দ্বারা ক্ষামহ। এরপরে আছে নিষ্ঠায়াম সেটি, নিষ্ঠায়াম সেটি, নিষ্ঠায়াম সপ্তমী একবচনান্ত পদ, সেটিও হচ্ছে সপ্তমী একবচনান্ত পদ। এখানে ণেহে, ণেহে আনিটি, ণের আনিটি যে সূত্র আছে সেখান থেকে ণেহে এর অনুবৃত্তি আসছে, এবং অত লোপঃ এই সূত্র থেকে লোপঃ এই পদের অনুবৃত্তি হচ্ছে। তাহলে নিষ্ঠায়াম সেটি ণেহে লোপঃ, নিষ্ঠায়াম সেটি ণেহে লোপঃ। নিষ্ঠায়াম সপ্তমী আছে এই জন্য নিষ্ঠা সংযোগ যদি পরে থাকে, সেটি এটাও হচ্ছে সেট যদি পরে থাকে। এখন সেট এর অর্থ আমাদের জানতে হবে, ইটা সহ বর্ততে ইতি ইট, সেট, ইটা সহ বর্ততে ইতি সেট, তস্মিন সেটি, ইটা সহ বর্ততে ইতি সেট। ইট বলতে কি বোঝানো হয়, ইট বলতে এখানে ইডাগমকে বোঝানো হচ্ছে। সেই ইট সহিত যদি হয় তাহলে তাকে বলা হবে সিট, সেট। সেট শব্দের অর্থ হচ্ছে ইট সহিত, ইডাগম সহিত, মানে যেখানে ইডাগম হয়, যে সমস্ত ক্ষেত্রে ইডাগম হয় তাদেরকে বলা হচ্ছে সেট। তাহলে যদি নিষ্ঠা সংযোগ হয় এবং সেট হয় তাহলে কি হবে, তাহলে ণেরানিটি এই যে ণি আছে তার লোপ হয়ে যাবে। কার লোপ হবে, এখানে নি ভাগের লোপ হয়ে যাবে। উদাহরণ দেখলে বোঝা যাবে স্পষ্টভাবে। অ্যাকচুয়ালি ভূ ধাতু থেকে হেতুমান নিচ, হেতুমতি চ সূত্র থেকে হেতুমান নিচ প্রত্যয় করে কি হবে, ভাবী রূপ পাবো, তাই তো।
তাহলে ভাবি, ভূ ধাতু থেকে নিচ প্রত্যয় করলে ভাবি রূপ পাওয়া যায়। ভাবি, সেখান থেকে কি প্রত্যয় করছি? ত। কোন সূত্রের দ্বারা? নিষ্ঠা সূত্রের দ্বারা ত প্রত্যয় করছি। এখন বলা হচ্ছে, অনুবন্ধ লোপ করে দিলাম এখানে, ভাবি ত। এখন কি বলা হচ্ছে? আচ্ছা, এখন দেখতে হবে যে ইডাগম হবে কিনা। ইডাগম বিধায়ক সূত্র হচ্ছে এখানে কি? अर्ध धातु का सेड बला दे है, अर्ध धातु का सेड बला दे है, तिंशित सार्वधातुकम, अर्ध धातुकम शेषः। तिंशित तिंगो नहीं আবার শীতও নেই, এই জন্য এটা হচ্ছে আর্ধ ধাতু। আর বল প্রত্যয়, বল প্রত্যাহারস্থ বর্ণ, এই জন্য বলাদি আর্ধ ধাতুক এখানে। তাই কি হবে? আর্ধ ধাতুকে সেড বলা দে হে সূত্রের দ্বারা ইডাগম হয়ে যাবে। ইডাগম হলে অনুবন্ধ লোপ করে কি হবে? ভাবি ইত, তাই তো, ভাবি ইত। এখন বলা হচ্ছে যদি নিষ্ঠা সঙ্গক প্রত্যয় পরে থাকে এবং সেট থাকে তাহলে কি হবে? তাহলে নেরনিটি সূত্রে যে নিভাগ আছে বা সূত্রের দ্বারা যে নিচ করা হচ্ছে সেই নিচ ভাগের নিভাগের লোপ করে দেওয়া হবে। ঠিক আছে? এই যে এখানে ইকার আছে, এটা হচ্ছে নিয়ের অংশ, ইকার হচ্ছে নিয়ের অংশ। আর আকারটা এসছে কেন? কেননা এখানে অচয়নীতি সূত্রের দ্বারা অজন্ত বৃদ্ধি এখানে করা হচ্ছে ও ভূ ধাতু থেকে বৃদ্ধি করে দিয়ে আকার হবে, সরি ঔকার হবে, বৃদ্ধি করে দিয়ে এখানে ঔকার হবে। তারপর কি হবে? তারপর এখানে এচয় সূত্রের দ্বারা আব আদেশ হয়ে গিয়ে ভাবী রূপ পেয়েছি আমরা। এখানে নিভাগ আছে কি? নিভাগ এখানে আছে, ইকার হচ্ছে নিয়ের অংশ, তাই তার লোপ হয়ে যাবে। কখন লোপ হবে বলা হচ্ছে? নিষ্ঠায়াম সেটি, যদি নিষ্ঠা থাকে এবং পরে কি থাকে? সেট থাকে। সেট বলতে ইডাগম সহিত থাকে নিষ্ঠা, তাহলে সেট নিষ্ঠা যদি হয় তাহলে সেই সমস্ত ক্ষেত্রেই নিভাগের লোপ হয়ে যাবে। নিভাগের লোপ হলে কি হবে? ভাব ইত, ভাবিত, ভাবিতঃ। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, ভাবিতবান কি করে আরেকবার হবে বলুন তো? বলবেন স্যার, একটু আস্তে আস্তে আরেকবার বলবেন। আচ্ছা, এখানে ভূ ধাতু থেকে নিচ প্রত্যয় করলে কি হবে? ভূ ধাতু থেকে নিচ প্রত্যয় করলে কি হবে? ভাবী রূপ পাবো আমরা। ভূ থেকে নিচ ই থাকবে, ভূ ই, এরপর এখানে বৃদ্ধি হয়ে যাবে, নিচ আছে তো এই জন্য নি নকার ইট সঙ্গক, এই জন্য অচয় নীতি সূত্রের দ্বারা এখানে বৃদ্ধি হয়ে যাবে। তাহলে ভূয়ের বৃদ্ধি হলে কি হবে? ভূ ই বৃদ্ধি হলে কি হবে বলুন? ভূ হবে। ই অবাদেশ হয়ে গিয়ে কি হবে? হাফ ই। আব ই ভাবি। বোঝা গিয়েছে এটা? আচ্ছা, এখানে ওকার না ঔকার হবে, ঠিক আছে, বৃদ্ধি তো। তাহলে ভৌ ই আব হবে, ভাও ই ভাবি। এরপর ভাবি ধাতু থেকে এখানে ত প্রত্যয় করা হচ্ছে, ভাবি ত। ত প্রত্যয় হলে এখানে আর্ধ ধাতুকে সেড বলা দে এই সূত্রের দ্বারা ইডাগম করা হচ্ছে। এই যে ইকার, সেটা হচ্ছে আর্ধ ধাতুকে সেড বলা দে এই সূত্রের দ্বারা বিধিও, এই সূত্রের দ্বারা বিধান করা যে ইডাগম, সেই ইডাগম এখানে। তাহলে ইডাগম হলে কি হবে? যদি ইট সহিত থাকে এবং নিষ্ঠা সঙ্গক হয় তাহলে নিরনীতি সূত্রের দ্বারা যে নি ভাগ আছে বা নি ভাগ আছে তার এখানে লোপ করে দেওয়া হবে। নি বলতে এখানে এই যে ইকার, সেটা হচ্ছে নি এর অংশ, তার লোপ করে দিলে ভাব ইত ভাবিত ভাবিতঃ।
বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, ভাবিতবান কি করে হবে বলুন তো? তব তো করলে ভাবিত বান হবে। স্যার একই তবতু তো করলে, প্রক্রিয়া। হ্যাঁ হুম একই প্রক্রিয়া। বলুন ওটাই প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে? ভাবি তবতু অনুবন্ধ লোপের পরে থাকবে ভাবি তবৎ। হুম তারপর যেহেতু আর্ধধাতুক আছে, ইট বলাদের সূত্রানুসারে আর্ধধাতুক ত প্রত্যয় আছে এবং বল প্রত্যাহারের বর্ণ, মানে তবতুর ত আছে, সেই জন্য ইট আগম হয়ে হবে ভাবি হুম ইট তবৎ, অনুবন্ধ লোপ হয়ে হবে ভাবি ই তবৎ। হুম তারপর এখানে ওই নেরানীতি সূত্র দিয়ে ভাবির যে নিচের ভাবির মধ্যে যে ইকার আছে, নিচের ইকার, সেই নিচের ইকারের লোপ হয়ে হয়ে হবে ভাব ই তবৎ। তারপর বর্ণগুলো একসঙ্গে যোগ করলে হবে ভাবি তবৎ। তার প্রথম আর একবচনে ভাবিতবান। ভাবিতবান। হুম। আচ্ছা, তাহলে নিভাগের লোপ হয়ে গেল ভাবিতঃ ভাবিতবান। এরপরে আছে দৃঢ় হিংসায়াম। দৃঢ় ধাতু হিংসা অর্থে, সেখান থেকে ত প্রত্যয় করে কি রূপ হবে এর প্রক্রিয়া আছে। দৃঢ় হিংসায়াম। তাহলে নিভাগের লোপ হয়ে যাচ্ছে সেট নিষ্ঠা যদি পরে থাকে তাহলে। প্রত্যেকে বুঝতে পেরেছেন সেট মানে কি? স্যার মানে সেট হচ্ছে যে যদি ইডাগম যে ধাতুতে হচ্ছে তাকে আমি সেট বলি। হ্যাঁ, ইডাগম যে ধাতুতে হচ্ছে না, এখানে ইডাগম কার কার ইডাগম করা হচ্ছে? ও তো তা প্রত্যয়ের পরে সেইটা হ্যাঁ, ইড করেছিলাম। ত প্রত্যয় ইডাগম, তাহলে সেট এখানে ত প্রত্যয় সেট আছে। আচ্ছা, মানে ঠিক সেটটা আছে? এমনিতে মানে কি, ইডাগম হলে তাকে সেট বলে? হ্যাঁ, যার থেকে ইডাগম হয় তাকে সেট বলা হয়। সে ধাতুও হতে পারে, প্রত্যয়ও হতে পারে। ও আচ্ছা আচ্ছা, মানে এখানে ত প্রত্যয়টা সেট। হ্যাঁ, আচ্ছা। তাহলে এই যে ইত, এটা হচ্ছে সেট আছে, আবার নিষ্ঠা সংজ্ঞা তো আছেই, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে নিষ্ঠায়াম সেট। নিষ্ঠা শব্দের কি অর্থ? তো ত ত তবতু প্রত্যয়। আচ্ছা, লোকে যে অর্থ আমরা নিষ্ঠা শব্দের জানি, যেরকম আহ, বলা হয় যে নিষ্ঠাবান কর্মী, এরকম অর্থ নয় তো? না না সেরকম না। না, সেরকম অর্থ নয়। এখানে এগুলো হচ্ছে পারিভাষিক শব্দ সব। নিষ্ঠা পারিভাষিক শব্দ, তার অর্থ হচ্ছে ত এবং তবতু। আচ্ছা, তাহলে বৃহ হিংসায়াম এই ধাতু থেকে কি করা হবে? ত প্রত্যয় করলে কিভাবে কি রূপ হয় সেটার জন্য এখানে সূত্রের অবতারণা করা হচ্ছে। দৃঢ় স্থূল বলয়োঃ। দৃঢ় স্থূল বলয়োঃ। দৃঢ় প্রথমা একবচনান্ত পদ, স্থূল বলয়োঃ সপ্তমী দ্বিবচনান্ত পদ। স্থূলশ্চ বলশ্চ স্থূল বলৌ তয়োঃ স্থূল বলয়োঃ। স্থূলশ্চ বলশ্চ স্থূল বলৌ তয়োঃ স্থূল বলয়োঃ। বল শব্দের অর্থ হচ্ছে এখানে বলম অস্য অস্তি ইতি বলহ, অর্শ আদিভ্য অচ প্রত্যয়। ঠিক আছে, মত্বর্থীয় অচ প্রত্যয়, মানে বল যার আছে তাকে বলা হচ্ছে বলহ, মানে বলবান। বলবানকে বোঝানো হচ্ছে বল শব্দের দ্বারা। স্থূলহ বলশ্চ, স্থূলশ্চ বলশ্চ এখানে হবে, স্থূলহ বলশ্চ হবে না। স্থূলশ্চ বলশ্চ স্থূল বলৌ তয়োঃ স্থূল বলয়োঃ, মানে স্থূলার্থে এবং বলবান অর্থে কি হবে? দৃঢ় শব্দের নিপাতন করা হচ্ছে। দৃঢ় শব্দের এখানে নিপাতন করা হচ্ছে।
দৃঢ়ः স্থূলবলয়োः, স্থূলার্থে এবং বলবান অর্থে দৃঢ় শব্দের নিপাতন করা হচ্ছে। নিপাতন মানে কি? মানে স্যার যেটা প্রক্রিয়া দ্বারা সিদ্ধ হয় না হ্যাঁ, তাকে ব্যাকরণের নিপাতনে প্রক্রিয়া সিদ্ধ দ্বারা বলে। যেখানে সিদ্ধ হয় না, ডিরেক্ট রূপটাকেই বলা হচ্ছে যে এই দৃঢ় ধাতু থেকে স্থূল এবং বলবান অর্থে তপ্রত্যয়ে দৃঢ় রূপ হবে, এরকম ডিরেক্টলি বলে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে নিপাতন। ব্যাকরণ কি যেন নিপাতের লক্ষণ আছে? व्याकरण अनुत्पन्न पद साधनम निपातनम, व्याकरण अनुत्पन्न पद साधनम निपातनम। ব্যাকরণের দ্বারা যেখানে পদসাধন ব্যাকরণ প্রক্রিয়ার থ্রু আমরা যদি যাই সেক্ষেত্রে ওই রূপটা পাবো না। কেন পাবো না দেখুন তো, দৃঢ় ধাতু থেকে ত প্রত্যয় করছি, দৃঢ়ত। দৃঢ় ধাতু থেকে ত প্রত্যয় করছি, দৃঢ়ত। এখানে ইডাগম প্রাপ্ত ছিল, সেই ইডাগমের অভাব করা হচ্ছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দৃঢ় ধাতু দৃঢ়ত, এই অবস্থাতে এখানে হকারের লোপ করে দেওয়া হচ্ছে। ধাতুতে বর্তমান যে দৃঢ় হকার, তার লোপ করে দেওয়া হচ্ছে। আর কি করা হচ্ছে? নিষ্ঠাসঙ্গক তকার যে আছে তার স্থানে কি করা হচ্ছে? ঢকার করা হচ্ছে। এতগুলো প্রক্রিয়া, এতগুলো কাজ এই দৃঢ় স্থূল বলয়োঃ সূত্রের দ্বারাই, নিপাতনের দ্বারাই করা হচ্ছে। তাই বলা হচ্ছে এখানে যে বলবান অর্থে এবং স্থূল অর্থে দৃঢ় ধাতু থেকে দৃঢ় এই রূপের নিপাতন করা হচ্ছে। দৃঢ় স্থূল বলয়োঃ, স্থূলার্থে এবং বলবতী অর্থে, বলবান অর্থে দৃঢ় ধাতু থেকে ত প্রত্যয় করলে এখানে দৃঢ় রূপ পাবো। বোঝা গিয়েছে? স্থূল শব্দের অর্থ কি? স্যার মোটা সোটা তাকে তো স্থূল বলে। হ্যাঁ, স্থূল মানে হচ্ছে মোটা। আচ্ছা, দৃঢ় ধাতু থেকে ত প্রত্যয় করলে সমস্ত জায়গায় কি দৃঢ় রূপ হবে? শুধুমাত্র দুটো ক্ষেত্রেই হবে, যখন স্থূল অর্থ বোঝাবে এবং বলবান অর্থ বোঝাবে। হ্যাঁ, যখন বলবান এরকম অর্থ থাকবে বা মোটা এরকম অর্থ থাকবে, স্থূল অর্থ থাকবে, সেই সমস্ত ক্ষেত্রে দৃঢ় এই রূপের নিপাতন হবে। অন্যান্য সমস্ত ক্ষেত্রে দৃঢ় রূপের নিপাতন হবে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। বোঝা গিয়েছে এতদূর পর্যন্ত প্রত্যেকেরই? হ্যাঁ, হ্যাঁ স্যার। কোনো প্রশ্ন কারো? আচ্ছা, আমি তাহলে একটা প্রশ্ন করি, এখানে নিপাতন কেন করা হচ্ছে বলুন তো? স্যার নিপাতন না হলে তো এটা প্রক্রিয়ার দ্বারা দৃঢ় ছিল, সেখানে তাহলে তো তার প্রক্রিয়া অন্যরকম হয়তো চলতো, ইডাগম হচ্ছে না এই সমস্ত। তো এখানে তো দৃঢ় থেকে ইডাগমও হচ্ছে না, দৃঢ়র হকার চলে যাচ্ছে, আর তা প্রত্যয়টা ডাইরেক্টলি ঢ হয়ে যাচ্ছে। তো হ্যাঁ, এতগুলো তাহলে তো এই কোনো যে প্রক্রিয়ার ইডাগমের অভাব হচ্ছে করা না। হচ্ছে, হকারের লোপ করা হচ্ছে, আর হচ্ছে তকারের যে ঢকার করা হচ্ছে, এই সমস্ত
যে কাজ, সম্পূর্ণ যে কাজের প্রক্রিয়া, এটা এই নিপাতনের দ্বারাই করা হচ্ছে। তিনটে কাজ একই সূত্রের দ্বারা এখানে করা হচ্ছে। ডিরেক্ট সূত্রই এখানে রূপটাই বলে দেওয়া হচ্ছে যে দৃঢ় ধাতু থেকে ত প্রত্যয়, তো তাহলে দৃঢ় রূপেই হবে যদি স্থূলার্থ হয় এবং বলবান অর্থ হয়। বুঝতে পেরেছেন? বোঝা গিয়েছে? Yes. আচ্ছা, কোনো প্রশ্ন? আছে কি?